গত 5ই জুলাই দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নির্যাতিতা নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল একটা পুকুর থেকে, বস্তাবন্দি দেহ। শনিবার থেকেই নিখোঁজ ছিল সেই নাবালিকা। এরপর আমরা দেখেছিলাম যে বারুইপুরে প্রতিবাদ শুরু হয়। একটু ফিরে তাকালে দেখা যাবে যে মাত্র 2 ঘন্টায় কিভাবে বারুইপুরের ছবিটা একেবারে বদলে গিয়েছিল। শান্তিপূর্ণ প্রতিবাদ থেকে তুমুল অশান্তি শুরু হয়েছিল। রবিবার মাত্র 2 ঘন্টায় এভাবেই বদলে যায় বারুইপুরের ছবি। সকাল 8:30 থেকে রাস্তা অবরোধ শুরু হয়। সকাল 10:30টায় সূর্যপুর হাটে মাইকিং হয়, আর অভিযোগ মাইকিংয়ের পরই অশান্তি শুরু। 10:45 সকাল 10:45-এ ইন্দ্রজিৎ মণ্ডল তাকে বাড়ি থেকে বের করে নিয়ে যায় উন্মত্ত জনতা। তারপর কি হয়েছিল সবার জানা। শুধুমাত্র সন্দেহের বশে পিটিয়ে খুন করা হয়েছিল ইন্দ্রজিৎ মণ্ডলকে। সকাল 7:45-এ নির্যাতিতা কিশোরীর দেহ সূর্যপুরের একটি জলাশয় থেকে উদ্ধারের পরে তার প্রায় 1 ঘন্টা কেটে যাওয়ার পরে, অর্থাৎ সকাল 8:45 নাগাদ সূর্যপুর হাটের কাছে একটি শান্তিপূর্ণ আন্দোলন শুরু হয়। মূলত এই কিশোরীর পরিবার এবং তার পাশাপাশি স্থানীয় লোকজন তারা সেই আন্দোলনে অংশ নেন। তাদের দাবি ছিল যে অভিযুক্তদের নাম সামনে আসছে তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে এবং দোষীদের শাস্তির দাবি জানিয়ে তারা সেই মুহূর্তে অবরোধ করেন এই রাস্তা। গোটা ছবিটা তার প্রায় 2 ঘন্টা কাটতে না কাটতেই পাল্টে যায়। রাজনৈতিক নেতৃত্ব একে একে আসতে শুরু করে, বাম নেতারা আসতে শুরু করেন এবং তারপরেই দেখা যায় এখানে একটা তত্ত্ব হঠাৎ করে ছড়িয়ে পড়েছে। তাদের মধ্যে থেকেই ঘোষণা হচ্ছে বিজেপি RSS এর মদত দেওয়ার জন্য যারা অভিযুক্ত তাদেরকে আড়াল করা হচ্ছে, তাদেরকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের হাত থেকে। এই তত্ত্ব সামনে আসতেই যে জনতা যারা এখানে এতক্ষণ শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন তারা উত্তেজিত হয়ে ওঠেন। তাদের বিভিন্ন দলে তারা ভাগ হয়ে তারা এদিক ওদিক ছুটতে শুরু করেন। একদল একদিকে চলে যায় সূর্যপুর স্টেশনের কাছে, আরেকটি দল পুলিশ ক্যাম্পের দিকে এগিয়ে যায় ভাঙচুর করার জন্য, আরেক দল এগিয়ে যায় সূর্যপুর ব্রিজের দিকে যেখানে ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ি। এই গোটা ঘটনা যখন চলছে, রাস্তা অবরুদ্ধ, পুলিশের ঢোকার রাস্তা কার্যত বন্ধ। ঘড়ির কাঁটায় সময় তখন সকাল 10:30টার আশেপাশে। যে আন্দোলন শান্তিপূর্ণ আকারে একটা বিচার চাইতে শুরু হয়েছিল, সেই আন্দোলন হঠাৎ করেই উন্মত্ত হয়ে উঠল এবং সেই আন্দোলন থেকে একদল জনতা তারা ছিটকে চলে এলেন এই সূর্যপুর স্টেশনে। এই সূর্যপুর স্টেশন, যেই স্টেশনের পাশে যে রেলগেট রয়েছে, সেই রেলগেটে এসে ট্রেন অবরোধেরও চেষ্টা করা হলো। শুধুমাত্র ট্রেন অবরোধ করা নয়, লাইনের ওপর দাঁড়িয়ে পড়ে ট্রেনকে আটকানোর চেষ্টা নয়, পাশাপাশি বড় বড় লোহার বিম ফেলে আটকানোর চেষ্টা করা হলো রেল লাইনকে, যার থেকে বড় রকমের রেল দুর্ঘটনাও ঘটে যেতে পারত, এমনটাই মনে করছেন সেই দিনকার প্রত্যক্ষদর্শীরা। ঘড়ির কাঁটায় সময় তখন 11:15। সেই সময় উন্মত্ত জনতা হঠাৎ করেই আক্রমণ করে ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে। তাদের উদ্দেশ্য একেবারে স্পষ্ট ছিল, পূর্ব পরিকল্পিত, যে এই বাড়ি থেকে ইন্দ্রজিৎ মণ্ডলকে টেনে বের করা এবং তাকে সেখানে মারধর করা। সেখান থেকে তাকে বের করার পর প্রায় 1/2 ঘন্টা 11:15 পর্যন্ত নৃশংস মারধর করা হয় ইন্দ্রজিৎ মণ্ডলকে। নিজের ছেলেকে সেই সময় বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তার বাবাও, কিন্তু তা সত্ত্বেও তিনি নিজের ছেলেকে বাঁচাতে পারেননি। 11:15 পরে মৃত্যুর কোলে ঢলে পড়ে ইন্দ্রজিৎ। এই সময়টাতে ইন্দ্রজিৎকে বাঁচাতে, যাতে পুলিশ তার আরো অতিরিক্ত ফোর্স সেখানে না পাঠাতে পারে, সেই জন্য একেবারে সুপরিকল্পিতভাবে এই রাস্তার বিভিন্ন ট্যাকটিক্যাল পয়েন্টগুলোকে অবরুদ্ধ করে দেওয়া হয় এবং পাশাপাশি যে বাইলেনগুলো রয়েছে, যেগুলো দিয়ে গ্রামের ভেতর দিয়েও পুলিশ ঘুরে আসতে পারত, সেই রাস্তাগুলোকেও একেবারে পরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়া হয় সেই সময়। একটা ভিডিও ভাইরাল হয়। এই ভিডিওয়ে CPIM নেতা লাহেক আলীকে দেখা যায়। রবিবার 5 তারিখ এই ভিডিওতে
কি বলছেন লাহেকালি দেখুন। একটা 9 বছরের বাচ্চা, তাকে কয়েকজন দুষ্কৃতী যারা বিজেপির সমর্থক তারা হচ্ছে কি তুলে নিয়ে গিয়ে রেপ করেছে, করে হত্যা করেছে, খুন করেছে নাবালিকাকে। এলাকাবাসী তাদেরকে, এই সমস্ত হত্যাকারীদেরকে যখন ধরে থানায় তুলে দেয়, ক্যাম্পে এসে এখানকার বিজেপির নেতা শান্তনু মণ্ডল, সে তার নির্দেশে পুলিশ ওই অভিযুক্তদের ছেড়ে দিল। এলাকাবাসী, সমস্ত এলাকাবাসী রাস্তায় নেমেছে। এই অভিযুক্তদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। অভিযুক্ত পুলিশ অফিসার যে এদেরকে ছেড়ে দিল তাকে সাসপেন্ড করতে হবে। আর এই বিজেপি নেতা শান্তনু মণ্ডল যে এই অপকর্মকে প্রশ্রয় দিল, তাকে অবিলম্বে অ্যারেস্ট করে সমান শাস্তি দিতে হবে। উস্কানির অভিযোগে গ্রেফতার হয়েছেন লাহেকালি। সিপিআইএম এর দাবি তিনি প্রতিবাদী, উস্কানি দেননি। লাহেকালিকে গ্রেফতার করেছে পুলিশ। এই লাহেকালির বক্তব্য ভিডিও ভাইরাল হয়। উস্কানির অভিযোগে গ্রেফতার লাহেকালি। সিপিআইএম যদিও দাবি করছে যে লাহেকালি প্রতিবাদী, তিনি উস্কানি দেননি। লাহেকালি আমাদের বিধানসভা নির্বাচনে বারুইপুরে যিনি সিপিআইএম এর প্রার্থী ছিলেন, তাকে আজকে পুলিশ কিছুক্ষণ আগে বাড়ি থেকে তুলে নিয়ে এসছে, সম্ভবত গ্রেপ্তার দেখাচ্ছে, যার সঙ্গে বাস্তবে কোনো সম্পর্ক নেই। এটা রাজনৈতিক উদ্দেশ্য মনোভাবে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই গ্রেপ্তার করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা করছি। আইনি পদ্ধতিতে সরকার চলুক, এটাই মানুষের দাবি হবে। আচ্ছা, কখন প্রতিবাদ, কখন উস্কানি, এটা কিভাবে বোঝা যাবে? আমি কথা বলবো, আমার সঙ্গে আমার সহকর্মী অয়ন রয়েছেন নিউজরুম থেকে। অয়ন, কোনো বক্তব্য বা কোনো কর্মসূচি কখন সেটা প্রতিবাদ আর কখন সেটা উস্কানি, এর কোনো মানদণ্ড আছে? কি পার্থক্য? দেখো, এই লাহেকালির বিরুদ্ধে খুনের অভিযোগ দেওয়া হয়েছে, এই লাহেকালির বিরুদ্ধে উস্কানির অভিযোগ আছে, এই লাহেকালির বিরুদ্ধে অশান্তিতে ইন্ধন যোগানোরও অভিযোগ আছে। এই লাহেকালিকে দিয়ে প্রতিবাদ ভার্সেস উস্কানি, এই বিষয়টি খুব বড় করে উঠে আসছে। কারণ সুজন চক্রবর্তী বললেন তো তিনি প্রতিবাদী, কিন্তু প্রতিবাদী আমরা দেখেছি। এর আগে একটা ঘটনার উদাহরণ দিই, সেটা হচ্ছে অভয়া, আরজি করের নিহত তরুণী চিকিৎসক। সেইখানে আমরা দেখেছিলাম মীনাক্ষী মুখোপাধ্যায়, কলতান দাশগুপ্ত, তারা নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন, অর্থাৎ নির্যাতিতার পাশে দাঁড়িয়েছিলেন। এবং তার সঙ্গে সঙ্গে এই যে রাত দখল কর্মসূচি হয়েছিল, সেখানেও তারা পথে নেমেছিলেন। কলতান দাশগুপ্তকে আমরা দেখেছি লালবাজার অভিযান করেছিলেন এই ঘটনার প্রতিবাদে, এবং নির্যাতিতার পাশে দাঁড়িয়েছিলেন বারবার, নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন বারবার, যেটা বলছি। কিন্তু লাহেকালির ক্ষেত্রে এই যে প্রতিবাদী, এই প্রতিবাদী তকমা কি খাটে? এই প্রশ্নটা কেন উঠছে? লাহেকালি কি নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন? লাহেকালি কি গিয়েছিলেন ওই নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে? লাহেকালি কি গিয়েছিলেন ইন্দ্রজিৎ মণ্ডল, যাকে উন্মত্ত জনতা বাড়ি থেকে টেনে বের করে খুন করলো, গিয়েছিলেন? একটাই উদাহরণ দেখাবো, যাননি। আমরা বলছি না, নির্যাতিতার দাদু বলছেন যাননি। দেখুন আগে। লাহেকালি এসেছিল আপনাদের সঙ্গে কথা বলতে? লাহেকালি কি আমি তো চিনি না, ওই ঘটনার পর থেকে অনেকজন আসলো। আচ্ছা, আমি তো চিনি না কারো, কি করে বলবো এসেছিল কিনা এখন বলতে পারবো না। কে সিপিএম করে, কে কোন পার্টি করে, ঠিক বলতে পারবো না। এসেছে তারা তো কেউ বলেন যে আমরা এই পার্টি করছি, বলেনি। পরিষ্কার হয়ে গেল লাহেকালি জানিনি, লাহেকালিকে চেনেনি না। যদি লাহেকালি যেতেন, ওই এলাকার বিধানসভার 26-এর প্রার্থী হয়েছিলেন, তার মানে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়ালেন না এবং প্রতিবাদে রাস্তায় নামলেন না। তিনি প্রতিবাদী কোথায়? নির্যাতিতার প্রতিবাদ করেছিলেন, এই খুনের প্রতিবাদ করেছিলেন, ইন্দ্রজিৎ মণ্ডলকে খুনের প্রতিবাদ করেছেন এখনো পর্যন্ত। এইখানেই উদাহরণ চলে আসছে প্রতিবাদী ভার্সাস উস্কানি। মিমি, অনেক ধন্যবাদ অয়ন। ধৃত নির্মল ঘোষের ছেলে,
তাকে আজ ডিম ছুটতে দেখা গেল। নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্করকে গ্রেফতার করা হয়েছে। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে গ্রেফতার। 26-এ পানিহাটির তৃণমূল প্রার্থী ছিলেন তীর্থঙ্কর ঘোষ। নির্মলের ছেলেকে গ্রেফতার করে খড়দা থানা। লটারি প্রতারণা মামলায় স্ক্যানারে রয়েছেন নির্মল ঘোষও। আর আজ যখন তিনি থানার লকআপ থেকে যখন তাকে আদালতের লকআপে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময় তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হলো। উঠল চোর স্লোগানও। লটারি প্রতারণা মামলায় স্ক্যানারে রয়েছেন নির্মল ঘোষও। একজন গাড়ির চালক, তিনি 1 কোটি টাকার লটারি জিতেছিলেন এবং সেই লটারির টিকিট নাকি কেড়ে নিয়েছিলেন এই নির্মল ঘোষের ছেলে। পানিহাটির তৃণমূল প্রার্থী ছিলেন তীর্থঙ্কর ঘোষ, নির্মল ঘোষের ছেলে। তার ছেলেকে গ্রেফতার করেছে খড়দা থানার পুলিশ। লটারি প্রতারণা মামলায় শুধু তীর্থঙ্কর ঘোষই নয়, তার বাবা নির্মল ঘোষও এই মুহূর্তে পুলিশের স্ক্যানারে। আজ যখন থানার লকআপ থেকে আদালতে পেশ করা হচ্ছে, আদালত লকআপে নিয়ে যাওয়া হচ্ছিল নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে, সেই সময় তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। সরাসরি কথা বলবো, সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, ঠিক কি অভিযোগে গ্রেফতার করা হলো নির্মল ঘোষের ছেলেকে, এবং আর একাধিক অভিযোগ তো রয়েছে তার বিরুদ্ধে, ভোট পরবর্তী হিংসার অভিযোগও আমরা দেখেছি ছিল, কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? দেখো, পানিহাটি বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষের নামে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে। তার মধ্যে অভিযোগ সেটা হচ্ছে পার্থ সরকার নামে একজনের 1 কোটি টাকার যে লটারি, সেই লটারি কিন্তু বলপূর্বক তাকে মারধর করে সেই লটারির টিকিট নিয়ে নেওয়া হয়েছিল, এবং এই প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং তার ছেলে তীর্থঙ্কর ঘোষ তাকে মারধর করে সে টিকিট নিয়েছিল। পাশাপাশি পানিহাটির বিজেপি নেতা জয় সাহা, তার বাড়িতেও কিন্তু বোমাবাজির ঘটনা ঘটিয়েছিল। এই তীর্থঙ্কর ঘোষের নেতৃত্বে কিন্তু দুষ্কৃতীরা সেই বোমাবাজির ঘটনা ঘটিয়েছিল। পাশাপাশি একাধিক অভিযোগ, অর্থাৎ নির্বাচনের সময় মানুষকে ভয় দেখানো এবং যারা সেই সময় বিরোধী দলে ছিলেন অর্থাৎ বিজেপির কর্মী সমর্থকদের মারধর, এই সমস্ত ঘটনাও কিন্তু অভিযোগ জমা পড়েছিল খড়দহ থানায়। এবং তাকে কিন্তু দক্ষিণেশ্বরের একটি, যেটা পুলিশ সূত্র থেকে জানা গেছে, যে সে কিন্তু এই ঘটনার অভিযোগের পর তিরুপতিতে পালিয়ে গিয়েছিল তীর্থঙ্কর ঘোষ, এবং তিরুপতি থেকে কিন্তু গতকাল যখন সে দক্ষিণেশ্বর স্টেশনে ট্রেন থেকে নামে, তখন কিন্তু সেই সময় যারা তদন্তকারী আধিকারিক তারা কিন্তু সেখানে কিন্তু ওকপোতে ছিলেন, এবং যখন ট্রেন থেকে নামে তখন দক্ষিণেশ্বর স্টেশন থেকে তীর্থঙ্কর ঘোষকে কিন্তু হাতে নাতে গ্রেপ্তার করে খড়দহ থানার পুলিশ। এবং তাকে যখন আজকে বারাকপুর আদালতে খড়দহ থানা থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন বিজেপি কর্মী সমর্থকরা তাকে কিন্তু ডিম ছুঁড়ে মারে, চোর চোর স্লোগান দেয়। পাশাপাশি তীর্থঙ্কর ঘোষের গ্রেপ্তারির পরে কিন্তু বিজেপি যারা কর্মী সমর্থক, তারা কিন্তু ঢোল বাজিয়ে বাজনা বাজিয়ে তারা থানার সামনে কিন্তু তারা নাচ করে, উল্লাসে ফেটে পড়ে বিজেপি কর্মীরা। এবং তারা বলছেন, এবং এলাকার মানুষরা বলছেন, যে তীর্থঙ্কর ঘোষ এলাকার ত্রাস ছিলেন, তার গ্রেপ্তারি অর্থাৎ তার শাস্তির দাবিতে কিন্তু সরব হয়েছেন এলাকার মানুষ থেকে শুরু করে বিজেপির কর্মী সমর্থকেরা। সঙ্গে থাকো সুবীর। ধৃত নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ, এবং তাকে যখন আজ থানা থেকে বের করে আদালতে নিয়ে যাওয়া হয়, সেই সময় উচ্ছ্বাসে ফেটে পড়েন এলাকার মানুষ। তাদের দেখা যায় ঢাক ঢোল বাজাতে, তারা খুব খুশি হয়েছেন, কারণ এলাকার ত্রাস হিসেবে পরিচিত ছিলেন এই তীর্থঙ্কর ঘোষ। তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হওয়ায় তারা এই মুহূর্তে স্বস্তিতে এবং উচ্ছ্বাস দেখা যায় এলাকার মানুষের মধ্যে। নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্করকে গ্রেফতার করে পানিহাটির থানার পুলিশ। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে গ্রেফতার। 26-এ পানিহাটির তৃণমূল প্রার্থী ছিলেন এই তীর্থঙ্কর ঘোষ, তার ছেলেকে গ্রেফতার করে খড়দা থানার পুলিশ। লটারি প্রতারণা মামলায় স্ক্যানারে রয়েছেন নির্মল ঘোষও। এক কোটি টাকার লটারি প্রতারণার অভিযোগ রয়েছে তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে টিকিট কেড়ে নেওয়ার অভিযোগ। এক ব্যক্তি যিনি 1 কোটি টাকার লটারি জিতেছিলেন, অভিযোগ তাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তার টিকিট কেড়ে নিয়েছিলেন তীর্থঙ্কর। শুধু তাই নয়, 2021-এর ভোট পরবর্তী হিংসারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সুশান্ত সরকার আমাকে নিয়ে গেছিল নির্মল ঘোষের কাছে। নির্মল ঘোষ আমার কাছ থেকে কেড়ে নেয় এটা। আমাকে বন্দুক দেখিয়ে ভয় দেখানো হয়েছিল, তোকে মেরে দেবো, জানে মেরে দেবো, টিকিট কোথায় বল। এবার টিকিটটা আমার বুক পকেটেই ছিল, কেড়ে নেয় আমার কাছ থেকে টিকিটটা। তখন নির্মল ঘোষের বাড়িতে হয়েছে এটা। 1 কোটি টাকার টিকিট ছিল ওটা। আর ওখান থেকে আমি কোনো রকম ভাবে পালিয়ে আসি। টিকিটটা ওরা নিয়েছে, টিকিটটা নিয়ে ওরা ভাঙিয়ে নিয়েছে। কার কাছে ভাঙিয়েছে সেটা ওরাই বলতে পারবে।
শুধুমাত্র লটারির টিকিট কেড়ে নিয়েছেন আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাই নয়, ভোটের পর বিজেপি নেতা জয় সাহার বাড়িতে বোমা মারারও অভিযোগ। খড়দা থানার পুলিশ গ্রেফতার করেছে তীর্থঙ্কর ঘোষকে। এই দিনটা দেখার জন্য আমি বহু বছর ধরে ওয়েট করেছি। পানিহাটিবাসী যারা প্রতারিত হয়েছে তাদের জন্য এক নতুন ভোরের আলোর মতন। 2021 সালে আমার বাড়িতে যেভাবে বোমাবাজি করেছে, মিথ্যে মামলা রুজু করে আমাকে জেল খাটিয়েছে, সেই কেসে আজকে তাকে অ্যারেস্ট করা হলো। তীর্থঙ্কর ঘোষ কোনো নেতা নয়, একটা পাতি ক্রিমিনাল গুন্ডা ছিল, যে এই রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা নিশ্চিত করেছে। পুলিশ প্রশাসনের উপরে আমার পূর্ণ আস্থা আছে। আরো যত অভিযোগ আছে সেই ধারাগুলো ওর উপরে লাগিয়ে কঠোর থেকে কঠোরতম শাস্তি ওকে দিয়ে এক দৃষ্টান্ত নজির করবে। বিজেপি নেতা জয় সাহার বাড়িতে বোমা মারার অভিযোগ আর লটারির টিকিট কেড়ে নেওয়ার অভিযোগ তো রয়েছে, অর্থাৎ একাধিক অভিযোগ এই তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে। এলাকায় তিনি ত্রাস ছিলেন এরকমই দাবি করছেন এলাকাবাসী। আজ যখন তাকে গ্রেফতার করা হয়, উচ্ছ্বসিত দেখা যায় এলাকার মানুষকে, তারা ঢাক ঢোল বাজিয়ে আনন্দে মেতে ওঠেন। সুবীর রয়েছে আমার সঙ্গে, আবারও কথা বলবো। সুবীর, একাধিক অভিযোগে তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে, মানে এলাকার মানুষের অনেক ক্ষোভ জমেছিল এই তীর্থঙ্করের বিরুদ্ধে। দেখো, শুধুমাত্র তীর্থঙ্কর ঘোষ নন, তীর্থঙ্কর ঘোষের যিনি বাবা প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, তার নামেও কিন্তু লটারি প্রতারণার অভিযোগে কিন্তু তারও কিন্তু নাম এই অভিযোগে রয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি, এই অভিযোগ হওয়ার পর যেমন ছেলে পলাতক ছিলেন, যেই ছেলে গ্রেপ্তার হয়েছেন, বাবাও কিন্তু সেই একইভাবে দোষী। এবং নির্মল ঘোষ কিন্তু সেদিনের পর থেকে কিন্তু তিনি গা ঢাকা দিয়েছেন, তিনি বাড়িতে নেই, তার বাড়িতে তালা দেওয়া। কিন্তু নির্মল ঘোষের, যেটা পুলিশের সূত্র থেকে জানা যাচ্ছে, নির্মল ঘোষের যে আরেক ছেলে অর্থাৎ শুভঙ্কর ঘোষ, সেই শুভঙ্কর ঘোষকে নিয়ে কিন্তু তিনি কলকাতায় পালিয়ে গিয়েছেন এবং কলকাতাতে কোনো এক জায়গাতে গা ঢাকা দিয়ে রয়েছেন। নির্মল ঘোষের যে ফোন নাম্বার, সে ফোন নাম্বার কিন্তু ইতিমধ্যে সুইচ অফ, তার সঙ্গে ফোনে যোগাযোগ করা যাচ্ছে না। কিন্তু তার যে হোয়াটসঅ্যাপ নাম্বার, যে হোয়াটসঅ্যাপ চ্যাট, সেই হোয়াটসঅ্যাপ কিন্তু এখনো পর্যন্ত কিন্তু অন রয়েছে এবং সেটা অ্যাক্টিভ রয়েছে। কিন্তু সেই জায়গা থেকে খড়দহ থানা যারা তদন্তকারী আধিকারিক, তারা কিন্তু ইতিমধ্যেই নির্মল ঘোষকে কিন্তু খোঁজার কাজ শুরু করেছে। এবং যারা এলাকার মানুষ, তারা বলছেন যে তীর্থঙ্কর ঘোষ তাকে গ্রেপ্তার করলে শুধু হবে না, মূল যে মাথা অর্থাৎ নির্মল ঘোষ প্রাক্তন তৃণমূল বিধায়ক, তাকেও কিন্তু গ্রেপ্তার করতে হবে। আমরা সুবীর একবার শুনি এলাকার মানুষ কি বলছেন। তীর্থঙ্কর যে অত্যাচার, এগুলো তো আমরা দেখেছি প্রকাশ্যে, কারণ ওদের সময় ওরা যা খুশি তাই করে গেছে। বোমাবাজি, মানুষের ওপর, নিরীহ মানুষের ওপর অত্যাচার, কোনো কিছু ছিনিয়ে নেওয়া, এগুলো ওরা গায়ের জোরি করে সব কিছু করেছে, কারণ ওরা ক্ষমতায় ছিল যার জন্যে। আজকে অ্যারেস্ট হয়েছে, ভালো হয়েছে, মানুষের নিস্তার পাবে। পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, তিনি মন্তব্য করেছেন, কান টানলে মাথা আসে। নির্মল ঘোষের ছেলে অ্যারেস্ট হয়েছে, নির্মল ঘোষ এখনো অ্যারেস্ট হয়নি, সোমনাথ দেও এখনো অ্যারেস্ট হয়নি, সঞ্জীব মুখার্জিও এখনো অ্যারেস্ট হয়নি। এরাই হচ্ছে সেই মানুষ যারা আমার মেয়েকে দ্রুততার সঙ্গে এনে তথ্য প্রমাণ লোপাটের যে হয়েছে তার শেষ তথ্য প্রমাণ লোপাটকারী। একজন ধরা পড়েছে, ছেলে ধরা পড়েছে, মানে বাবাও এবার ধরা পড়বে। কান টানলে মাথা তো আসবেই, সেই মাথার অপেক্ষায় আমরা আছি। সবাই পানিহাটিবাসী খুশি হবে সেই দিন, যেদিন এই নির্মল ঘোষের অত্যাচার থেকে রক্ষা পাবে। এখন উনি পালিয়ে আছেন, কিন্তু ওনার যে ক্ষমতা মিউনিসিপ্যালিটিতে, সেটা এখনো প্রভাব খাটিয়ে যাচ্ছেন। উনি পার পাবে না, অপরাধ করে কেউ পার পায় কোনো দিন? পর বাবাও গ্রেফতার হবে, এরকমই বলছেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ। ছেলে গ্রেফতার হয়েছে আর স্ক্যানারে রয়েছেন নির্মল ঘোষও। শনিবার পর্যন্ত পুলিশের খাতায় বেপাত্তা ছিলেন নির্মল। শনিবার হঠাৎই নব তৃণমূলের দরবারে নির্মল ঘোষ। প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে লটারি প্রতারণার অভিযোগ রয়েছে, তাই বাঁচতেই কি নব তৃণমূলে যাওয়ার চেষ্টা নির্মলের? সেই কারণেই কি নির্মলকে দলে নেননি ঋতব্রতরা?
একদিকে আপনাদের পানিহাটির ছবি দেখাচ্ছি, নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে যখন থানার লকআপ থেকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময় তাকে ডিম ছড়ে পানিহাটির বাসিন্দারা একেবারে অতিষ্ঠ ছিল এই নির্মল ঘোষ আর তার ছেলের অত্যাচারে, এবং তারা আজ অনেকটাই খুশিতে স্বস্তির হওয়া সাধারণ মানুষের মধ্যে। অন্যদিকে নির্মল ঘোষ, যিনি বেশ কয়েকদিন ধরেই বেপাত্তা ছিলেন পুলিশের খাতায়, এই শনিবার পর্যন্ত পুলিশের খাতায় বেপাত্তা ছিলেন নির্মল ঘোষ, আর শনিবার তাকে হঠাৎ করে দেখা গেল নব তৃণমূলের দরবারে। আর এখানেই প্রশ্ন উঠছে, প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে যেখানে লটারি প্রতারণার অভিযোগ রয়েছে, সেখানে গ্রেফতারি থেকে বাঁচতেই কি নব তৃণমূলে যাওয়ার চেষ্টা করলেন নির্মল, আর সেই কারণেই কি নির্মলকে দলে নেননি ঋতব্রতরা? আবির রয়েছে সঙ্গে, উত্তর খোঁজার চেষ্টা করবো আবিরের সঙ্গে আবারও কথা বলবো। যে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার লটারি প্রতারণা মামলায়, 1 কোটি টাকার লটারির টিকিট আগ্নেয়াস্ত্র দেখিয়ে তিনি আত্মসাৎ করেছিলেন, তিনি আর তার বাবা। ছেলে গ্রেফতার হয়েছেন, বাবাও গ্রেফতার হবেন, এরকমই বলছেন পানিহাটের বিধায়ক রত্না দেবনাথ। আর অন্যদিকে তীর্থঙ্কর ঘোষ শনিবার পর্যন্ত পুলিশের খাতায় বেপাত্তা থাকলেও তাকে দেখা গেল নব তৃণমূল শিবিরে। কথা বলবো আবারও আবিরের সঙ্গে। আবির, গ্রেফতারি থেকে বাঁচতেই কি নব তৃণমূলের দ্বারস্থ হয়েছিলেন নির্মল ঘোষ, এবং তাকে দলে নিলেন না ঋতব্রতরা? একেবারেই তাই, এবং তারা প্রথম থেকে উল্লেখ করেছিলেন এমন কোনো ব্যক্তিকে তারা তার মধ্যে রাখবেন না যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং মানুষের ক্ষোভ রয়েছে, এবং যে কারণে সেদিনকে তিনি নিজে থেকে পৌঁছে গেলেও তাকে বৈঠকে আমন্ত্রণ করা হয়নি বলে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, এবং তার সঙ্গে বৈঠকও সেদিনকে তারা করেননি। তবে এই প্রসঙ্গ যেভাবে উত্থাপিত হতে শুরু করেছে, তাতে নির্মল ঘোষের তরফ থেকে একটি সূত্রে দাবি করা হয়েছিল যে তিনি আমন্ত্রণ পেয়ে গিয়েছিলেন, কিন্তু 48 ঘন্টার মধ্যে সেই আমন্ত্রণের কথা তারা উল্লেখ করতে পারেননি, দেখিয়ে তাকে আমন্ত্রণ দিয়ে জানিয়েছিল। ফলে নির্মল ঘোষকে যে তারা নিচ্ছেন না তা স্পষ্ট, এবং আজকে দেখতে পাওয়া যাচ্ছে যে নির্মল ঘোষের পুত্র গ্রেফতার হয়েছেন এবং একাধিক অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধেও রয়েছে, ফলে তার সঙ্গে সমদূরত্ব বজায় রাখছেন তারা। ধন্যবাদ আবির। শনিবার নব তৃণমূলের সঙ্গে দেখা করে বেরিয়ে এসে কি বলেছিলেন নির্মল ঘোষ শোনাবো, তবে তার আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা, তিনি কি বলছেন শুনবো। নির্মল ঘোষ আমন্ত্রিত নন, অনাহুত হয়ে কেউ যদি এসে দাবি করেন, আমার শুধু ওনাকে বলার যে আপনাকে কে ডেকেছে প্রমাণ দিতে হবে না, নাম বলুন, আর কোন ফোন থেকে ফোন গেছে আপনার কাছে সেটা বলে দিন, বা যে মেসেজ আপনি পেয়েছেন যার ভিত্তিতে এসেছেন সেটা বলে দিন, লাউড অ্যান্ড ক্লিয়ার। এই যে এমএলএ 80 জনের মধ্যে যদি চাইতাম আমরা, সংখ্যাটা এখনই হচ্ছে 75+ থাকতো, কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের কিছু রিজার্ভেশন আছে, চাইলেও নেবো না। তো স্বাভাবিকভাবে নির্মল ঘোষের ক্ষেত্রে রিজার্ভেশন আছে। নির্মল ঘোষ আমাদের স্কিম অফ থিংসের দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। আর এবার শোনাবো নির্মল ঘোষ নব তৃণমূলের সঙ্গে দেখা করে বেরিয়ে এসে কি বলেছিলেন। পাওয়া যাচ্ছে না, তার দুটো কারণ। একটা হচ্ছে আমি ইলেকশন কন্টেস্ট করিনি, 3 নম্বর কারণ হচ্ছে দলের কোনো দায়িত্ব আমি নেই। এখন দল যেদিকে যাচ্ছে, আমি এসেছিলাম কথা বলতে যে দলের হয়ে আমার কি কর্তব্য আছে। আমি এসেছি, আমন্ত্রণ করেছি, এসেছি। কি সিদ্ধান্ত নেবেন, কে নেবেন, উই উইল নো ইন দ্য রাইট টাইম, ইন রাইট থিং। নির্মলের বিরুদ্ধে অভিযোগ থাকলে রেয়াত নেই, সাফ বার্তা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। যে মিটিং এ যাই, যেখানেই যাক, যদি তার বিরুদ্ধে কোনো কমপ্লেন আছে, কোনো ইলিগাল কাজ, ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে, পুলিশ তার বিচার করবে। বাকি কারোর সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। দমদমে গ্যাং ওয়ারের শুট আউট, খুন। উত্তর দমদমে খুন কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে লাগোয়া খলিশাকোটায় গুলি। পুলিশের দাবি বাইকে ঘটনাস্থলে আসে রাজা দত্ত, আর তারপরই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে পর গুলি। জখম রাজা দত্তের 2 সাগরেত। দমদমে গ্যাং ওয়ারের শুট আউট, খুন। উত্তর দমদমে খুন কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে লাগোয়া খলিশাকোটায় গুলি চলে। পুলিশের দাবি বাইকে ঘটনাস্থলে আসে রাজা দত্ত, আর তারপরই একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে পর গুলি চালানো হয়। জখম রাজা দত্তের 2 সাগরেত। দমদমের ঘটনা, গ্যাং ওয়ারের শুট আউট, খুন। উত্তর দমদমে কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত খুন, তার 2 সাগরেত আহত হয়েছে। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে লাগোয়া খলিশাকোটায় গুলি।
পুলিশের দাবি বাইকে করে ঘটনাস্থলে আসে রাজা দত্ত এবং তারপরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে পরপর গুলি চালানো হয়। রাজা দত্ত নামে কোন এক কুখ্যাত ক্রিমিনাল আছে, বিরাটি ওই শরৎ কলোনির ওদিকে থাকে, তাকে নাকি মার্ডার করেছে। এটাই শুনলাম, শোনার পরে এখানে আসলাম। আর যত ঠেক হচ্ছে এই দোকানটা তো তুলে নিলাম। এই যে দোকানটা, ওইখানে একটা পার্টি অফিস আছে, ওই পার্টি অফিসটা, এই জায়গাটা যত গন্ডগোলটা এইটুকুর মধ্যেই হয়। স্কুল যাত্রী যাচ্ছে সকালবেলা, এখানে কিছু ছেলে বসে আছে, টোনটামারি করবে। সন্ধ্যার সময় এখানে মানে আপনি চলাফেরা করতে পারবেন না, এমন একটা পরিস্থিতি হয়ে যায়। তো আমরা সাধারণ মানুষ হিসাবে প্রশাসনের কাছে অনুরোধ করব, তারা ঠিকঠাক যদি এখানে টহলদারি করে তাহলে এই দৌরত্বটা কমে। আমি জানি না গো, আমি ওসব কিছু আমাকে বলি জানি না। আপনাদের কাছে খবর কখন এসছে? এই তো আধা ঘন্টা খান আগে। আচ্ছা, মারা গেছে? তাই তো পুলিশ তো তাই বলল। আচ্ছা, কখন রাত্রিবেলা কখন বেরিয়েছিলেন? তা আমি জানি না গো, রাতে আসেনি? রাতে কখন বেরিয়েছে এটা আমি জানি না। কি করতেন উনি? ওই প্রমোটার, ওই ইয়ে, ওই কি বলে না, ওই বিল্ডিং বানায়।